প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাইবান্ধা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে 2020-2021 শিক্ষাবর্ষের প্রথম উদ্বোধনী ক্লাস। অত্যন্ত পরিতাপের সহিত বলতে হয় যে যদিও প্রতি বছর এই ক্লাসটি অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু করা হয়, আজকে যে বিশ্বব্যাপী যে করোনার যে করাল গ্রাস, তার বাংলাদেশও সেই করাল গ্রাসের হাত থেকে রক্ষা পায়নি। সেই কারণে আমরাও এবছরের মার্চ মাসের মধ্য সময় থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন প্রক্রিয়ায় ক্লাস শুরু হয়েছে এবং গাইবান্ধা আদর্শ কলেজেও তারাই কি ধারাবাহিকতায় ক্লাস চলছে। আমরা এতদিন দ্বিতীয় বর্ষের ক্লাস নিয়েছি, আজকে এই একাদশ শ্রেণী 2020-2021 শিক্ষাবর্ষের প্রথম ক্লাস আমরা শুরু করলাম। তোমরা আমাদের সহিত ক্লাস রুটিন দেখে যুক্ত থাকবা, আমাদের ক্লাসগুলো অনুসরণ করবা এবং নিয়মিত বাসায় পড়াশোনা করবা। আমি এই ব্যবসা শিক্ষা শাখার থেকে দুটো অধ্যায় তোমাদেরকে পড়াবো। দুটো অধ্যায়ের মধ্যে 300 নম্বরের বিষয় পড়াবো আমি। সেটা হলো যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফিনান্স, ব্যাংকিং ও বীমা তৃতীয় পত্র। এই 300 নম্বর আমি একাই পড়াবো। তোমরা যতদিন ক্লাসে পাঠদান শুরু হবে না ততদিন আমাদের অনলাইন প্রক্রিয়া চলবে। আমাদের ক্লাস রুটিন দেখে ওই অনুযায়ী ক্লাসে যুক্ত হবে। আর বই পুস্তকের ব্যাপারে, এটা বই বাজারে পাওয়া যাচ্ছে, তোমরা বই পুস্তক কিনে নাও। আর বই পুস্তকের যদি আগামী ক্লাসের তোমরা যদি আমাদের লাইক দাও তাহলে বই পুস্তকের বিষয়ে ধারণা দিয়ে দেব। তাছাড়া ক্লাসে যুক্ত থাকলে আগামী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে বই পুস্তকের কথাও বলবো। তো আজকে আমি ফিনান্স এবং ব্যাংকিং দ্বিতীয় পত্র থেকে ব্যাংকের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আজকে যে ব্যাংক বলতে যে ব্যাংক বুঝাচ্ছে, যে আমরা বিশাল অট্টালিকার ব্যাংক দেখতেছি, এই ব্যাংকটি কিন্তু গোড়াপত্তন এভাবে হয়নি। এর গোড়াপত্তন অত্যন্ত করুণভাবে, অত্যন্ত শোচনীয়ভাবে এই ব্যাংকের গোড়াপত্তন হয়েছিল। আমরা সে সম্পর্কে একটু ধারণা তোমাদের দেব। প্রাগৈতিহাসিক যুগে ব্যবসার সূচনা হয়েছিল। তো প্রাগৈতিহাসিক যুগে যে ব্যবসার যে সূচনা হয়েছিল এর কোনো দালিলিক কোনো প্রমাণ নেই, যে এর কোনো যে লিখিত কোনো কি প্রমাণ বিভিন্ন বই পুস্তকে সঠিকভাবে পাওয়া যায়নি। পরবর্তী পর্যায়ে যে আমরা যুগগুলোকে যে 3 ভাগে বিভক্ত করেছি, একটি হলো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগে এসে আমরা ব্যবসায়ের দালিলিক প্রমাণ পাই, যে ডকুমেন্টারি এভিডেন্স আমরা এই প্রাচীন যুগে এসে পাই। প্রাচীন যুগটা
কত থেকে, যে খ্রিস্টপূর্ব 400 থেকে খ্রিস্টপূর্ব 5000 পর্যন্ত এই সময়টাকে বলা হয় প্রাচীন যুগ। খ্রিস্টপূর্ব 401 থেকে খ্রিস্টাব্দ 1400 এই যুগটাকে বলা হয় মধ্যযুগ, এবং 1401 থেকে অদ্যাবধি এই যুগটাকে বলা হয় আধুনিক যুগ। প্রাচীন যুগে যে ব্যবসার যে উৎপত্তি হয়েছিল, ব্যবসার উৎপত্তির সাথে সাথেই ব্যাংকেরও উৎপত্তি হয়েছিল বলিয়া অনেক মনীষীগণ ধারণা দিয়েছে। তা আমরা জানি যে মানুষ যখন সমাজবদ্ধভাবে বসবাস করে, প্রাগৈতিহাসিক যুগেই মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতেছিল, কিন্তু তাদের খাদ্যাভ্যাসটি ছিল ভিন্নরূপ। তারা কাঁচা মাছ মাংস ভক্ষণ করত। পরবর্তী পর্যায়ে এসে যখন তারা আগুনের ব্যবহার শিখল, আগুনের ব্যবহারও অনেক আগে সাথে তারা শিখছে, তারা প্রাগৈতিহাসিক যুগেই আগুনের ব্যবহার শিখছে। আগুনের ব্যবহার শেখানোর পরে তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করে, তারা কাঁচা মাছ মাংস ভক্ষণ করে না, এটা ঝলসিয়ে তারা ভক্ষণ করে। এই পর্যায়ে এসে মধ্যযুগের যে প্রাচীন যুগের প্রারম্ভে এসে তারা যখন দলবদ্ধভাবে বসবাস শুরু করে, তখন তারা চিন্তা ভাবনা করে যে না, আমরা কৃষিকাজের দিকে ধাবিত হব, কৃষিকাজের দিকে ধাবিত হব। যেহেতু তাদের আগুনের ব্যবহার আগেই জানা ছিল, এই কারণেই তারা কৃষিকাজ করার জন্য যে সমস্ত হাতিয়ার, যে কোদাল, খুন্তি, পাশুল ইত্যাদি ইত্যাদি ধরনের যে হাতিয়ার, এই সমস্ত হাতিয়ার বা যন্ত্রপাতি তারা উৎপাদন করলো এবং কৃষিকাজের দিকে প্রলুব্ধ হলো। কৃষিকাজ তারা শুরু করলো এই প্রাচীন যুগের প্রারম্ভের দিকে। কৃষিকাজ তারা যখন করলো, তারা ব্যক্তি কেন্দ্রিক তারা উৎপাদন শুরু করলো, যে তারা নিজেদের ভোগের জন্য, নিজেদের ভোগ করতে যতটুকু দ্রব্যের প্রয়োজন ততটুকুই তারা উৎপাদন করা শুরু করলো। কিন্তু মানুষ মাত্রই তো চাহিদা দিন গেলেই মানুষের চাহিদা বৃদ্ধি পায়। দেখা গেল যে মানুষের মধ্যে নতুন নতুন চাহিদার সৃষ্টি হলো। এই চাহিদার সৃষ্টি হলো যে তারা দেখলো যে একজনের যে দ্রব্য আছে আর একজনের সেই দ্রব্য নেই। এই অভাবটা সৃষ্টি হলো যে আমার তো ওই দ্রব্যটিরও প্রয়োজন আমার। তখন যে তাদের মধ্যে একটি সিস্টেম কাজ করলো, এই সিস্টেমটার নাম হলো বিনিময়, ইংরেজিতে বলে বাটার সিস্টেম। এই বাটার সিস্টেম চালু হলো, যে তারা বিনিময় প্রথা চালু করলো এই প্রাচীন যুগের প্রারম্ভের দিকে। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে এই বাটার সিস্টেম বা বিনিময়ে অনেক অসুবিধা দেখা গেল। কি অসুবিধা? তার মধ্যে একটি প্রধান অসুবিধা হলো যে বিভাজনের অসুবিধা, ভাগ করার অসুবিধা, ভাগ করা যায় না। যেমন একজনের একটি গাভী আছে, এই গাভী আরো 2 জন লোকের প্রয়োজন, কিন্তু এই গাভীকে তো আর ভাগ করা যাবে না, ভাগ করা যায় না। সেই কারণেই তারা চিন্তা চেতনা করলো যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। পরবর্তী পর্যায়ে তারা আবিষ্কার করলো মুদ্রা। এই মুদ্রা আবিষ্কার করলো, এই মুদ্রা তারা কাঠের মুদ্রা, কড়ি এবং পরবর্তী পর্যায়ে ধাতব মুদ্রা। তারা কাঠের মুদ্রা অর্থের মানদণ্ডে নির্মিত করলো, ওই কড়িকে অর্থের মানদণ্ডে নির্মিত করলো। আমরা তো ছোটবেলা আমরাও কিন্তু ওই নই খেলেছি, কি ডিএসএলের খোসা দিয়ে, ওই সিগারেটের খোসা দিয়ে আমরাও কিন্তু খেলেছি। ওটাও কিন্তু অর্থের কি নিরূপিত করছি, মানদণ্ডে নিরূপিত। একটা ঘোড়া মার্কা পাস, একটা মেঘনা সিগারেটের খোসা 10, এইরকম এটা মানদণ্ডে নিরূপিত করে আমরাও কিন্তু খেলাধুলা করেছি। তো আজকে কোনো এক জায়গায় অনলাইনে জুম ক্লাস ছিলাম, সেখানে বলতেছিল যে স্যার আমরাও এখনো খেলি, এখনো ওই খেলা খেলি আমরা। বলে না, এখন তো প্রযুক্তির অনেক উন্নয়ন হয়েছে, এখন আর নতুন নতুন খেলা আবিষ্কার হয়েছে, ও খেলা তো আর অনেক আগে বিলীন হয়ে গেছে। যাক সে কথা।
তো এই এই কি হলো যে মুদ্রার আবিষ্কার হলো, মুদ্রার আবিষ্কার হলো, মুদ্রার যখন আবিষ্কার হলো তখন যে ওই যে যারা ব্যক্তি কেন্দ্রিক উৎপাদন করত, তারা ব্যক্তি কেন্দ্রিক উৎপাদন না করে তারা বাণিজ্যিক উৎপাদন, বাণিজ্যিক উৎপাদনের দিকে ধাবিত হলো। যে যাদের লোক বল বেশি আছে তারা বেশি পরিমাণ উৎপাদন করে, বেশি পরিমাণ যারা উৎপাদন করে তারা ভোগের উদ্বৃত্ত যে দ্রব্য সামগ্রী তারা বিক্রি করে। এই বিক্রয় করার থেকে, ক্রয় বিক্রয় থেকে ব্যবসার উৎপত্তি হলো। এই ব্যবসার উৎপত্তি হলো, ব্যবসা যারা দেখা গেল যে তারা এখন বেশি বেশি করে উৎপাদন করা শুরু হলো, যে উৎপাদন করলে বেশি তো বাজারে বিক্রি করা যায়, যে এখান থেকে যে আয় আসে। এইভাবে যখন আয় আসা শুরু হলো তখন এক শ্রেণীর লোকের কাছে যে অর্থ পুঁজিভূত হলো, অর্থ পুঁজিভূত হলো। আমরা আসবো ব্যাংক, ব্যাংক শব্দের অর্থ কিন্তু প্রাথমিকভাবে বোঝায় যে পুঁজিভূত কিছু, ক্ষেতের আয়, নদীর তীর, যে খাজানখানা, রাজকোষ, রাজভান্ডার ইত্যাদি বোঝায়, যে কিছু মানে কি জমাকৃত কিছু। আমরা সেটা পরে পরে আসবো সে জায়গায়। তাহলে কি হলো যে যে যারা বেশি পরিমাণ উৎপাদন করতো তাদের কাছে অর্থ জমা হওয়া শুরু হলো, যে পুঁজিভূত হওয়া শুরু হলো। যে পুঁজিভূত যখন হওয়া শুরু হলো, যে এই শ্রেণীর লোকদের মধ্যে একটি অভাব বোধ কাজ করলো, যে একটি অভাব বোধ কাজ করলো, যে তাদের মধ্যে কি জানি একটা অভাব কাজ করলো। সেই অভাবটি হলো যে নিরাপত্তার অভাব, যে নিরাপত্তার অভাব। সে মনে করলো যে আমার আমার যে এত অর্থ আছে, কে জানি আমাকে তাকিয়ে আছে, কে জানি আমাকে ফলো করতেছে, যে এটি এটি কিন্তু সহজেই অনুমেয়। আমি যদি আমার হাতে যদি এখন কোনো টাকা পয়সা না থাকে, আমি যদি ওই স্টেডিয়ামের পাশ দিয়ে যাই, আমার কোনো ভয় হবে না। আমার সঙ্গে যদি এখনো 2 লক্ষ টাকার সাথে থাকে, মানে স্টেডিয়ামের পাশ দিয়ে যেতে কিন্তু আমার ভয় হবে। কেন যেন আমার একটা নিরাপত্তার অভাব, যে কি মনে 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 হবে আমার কাছে এতগুলো টাকা আছে, কেউ জানে না, কিন্তু তারপরেও আমার কাছে ভয় হবে। যে তার মানে কি, কিসের ভয়? সেটা নিরাপত্তা, কি নিরাপত্তার অভাব বোধ হবে আমার মধ্যে। যাক সে কথা, যে দেখা গেল যে এই যে অর্থ যখন জমা শুরু হলো, অর্থ যখন জমা শুরু হলো, তখন তারা কার কাছে এই অর্থগুলো রাখা যায়, কার কাছে এই অর্থগুলো রাখা যায়? তখন সমাজে সম্ভ্রান্ত পরিবার ছিল, যে বিভিন্ন ধর্মের যারা যাজক ছিল, যে মুসলমান ইসলাম ধর্মের মসজিদের ইমাম, বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি ধর্মের যারা ধর্ম যাজক ছিল, তারা সমাজের অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিল। এই সম্মানীয় ব্যক্তিদের কাছে তারা অর্থ জমা রাখল। এই অর্থ যখন জমা রাখলো, এই অর্থ জমা থেকে যে ব্যাংকের একটা গোড়াপত্তন হলো, এই ব্যাংকের নাম হলো উপাসনালয় ব্যাংকিং। যে উপাসনালয় ব্যাংকিং চালু হলো, যে যীশু খ্রিস্টের জন্মের 2000-2500 বছর আগে, যে এই উপাসনালয় ব্যাংকিং এর এর হদিস পাওয়া যায় হিন্দুদের একটি ধর্মগ্রন্থ, মনুর ধর্মগ্রন্থের থেকে এই ধরনের এর একটি হদিস পাওয়া যায়, ইতিহাস পাওয়া যায়। পরবর্তী পর্যায়ে দেখা যায় যে যে মনুর ধর্মগ্রন্থে সুদের ব্যবসার প্রচলন পাওয়া যায়। সুদের ব্যবসা এইভাবে কার্যক্রম চলতে থাকে। পরবর্তী সময়ে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে চীন দেশে একটি ব্যাংকের উদ্ভব হয়। এটি প্রথম সাংগঠনিক ব্যাংক, যার নাম হলো ব্যাংক অফ সানসি। এই ব্যাংক অফ সানসির মাধ্যমে সাংগঠনিক ব্যাংকের উৎপত্তি হয়। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যাংকটি বেশি দিন স্থায়ী থাকে নাই। অল্পদিন পরে এই ব্যাংকটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আবার আর ওই যারা উদ্বৃত্ত অর্থের মালিক, তারা বিভিন্ন সমস্যায় পড়ে যায়। পরবর্তী পর্যায়ে যে আধুনিক যুগের প্রারম্ভে যে ব্যাংকের যে সূচনা শুরু হয়, এর মূল উৎপত্তিটা শুরু হয় কিন্তু মধ্যযুগের তখন থেকে। মধ্যযুগের স্বর্ণকাররা তখন অত্যন্ত বিত্তশালী ছিল এবং তাদের লোহার সিন্ধুক ছিল। তারা তাদের কাছে নিরাপদ বোধ করত। এই আমানত যারা বেশি অর্থ থাকতো, তারা স্বর্ণকারদের কাছে জমা রাখতো। স্বর্ণকাররা কি করলো, আবার স্বর্ণকারদের কাছে মানুষ হাওলাত দেওয়ার জন্য, কর্জ নেওয়ার জন্য যেত। স্বর্ণকাররা আবার পরবর্তী পর্যায়ে বললো যে না, আমরা আর কর্জ দেবো না, তোমরা যদি আমাদের কাছে টাকা নাও, 100 টাকা নিলে 102 টাকা দিতে হবে। আর যারা আমানতকারী, তাদের বললো তোমরা যদি টাকা রাখো 100 টাকা, তোমাদেরকে 101 টাকা দেবে। এই যে আমানতকারী এবং যারা ঋণী, যারা কর্জ গ্রহণ করতো, তারা কর্জ না নিয়ে ঋণ দেয়। যে অন্য লোকের দ্বারা ঘুরে লাভ নেই, যে ওখানে স্বর্ণকারের কাছে গেলে 2 টাকা যদি আমার শুধু যায় তবু আমি টাকা পাবো।
এই যে দেখা গেল যে স্বর্ণকারের কাছে অর্থ জমা শুরু হলো, স্বর্ণকারেরা জমার উপর যে স্লিপটা দিত, পরবর্তী পর্যায়ে আমরা যেমন আজকে যে ব্যাংকের টাকা তুলতে যাই, এটাকে চেক হিসাবে করা যাচ্ছে, সেটা ওই উড্ডয়ন স্লিপ, যে উড্ডয়ন স্লিপটা যে ছিল আগে, সেই উড্ডয়ন স্লিপ চেকে রূপান্তরিত হয়েছে, যার আজকে আধুনিক যুগে যেটা চেক, আমার ব্যাংকের টাকা জমা থাকলে আমি চেক না দেওয়া পর্যন্ত আমাকে টাকা দেবে না, যে চেকে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে কেন? যে দেখা গেল যে ওই ওই সেই স্বর্ণকারেরা এই প্রচলন করলো। পরবর্তী পর্যায়ে স্বর্ণকারেরা এত অর্থবিত্তের মালিক হলো যে তারা তাদের যে যে মুদ্রাগুলো তারা আঙ্কিক মূল্য চেয়ে, যার যে মুদ্রার যে আঙ্কিক মূল্য চেয়ে প্রকৃত মূল্য ছিল অনেক বেশি, প্রকৃত মূল্য তারা এগুলোকে গালিয়ে অন্য জিনিসপত্র তৈরি করে, যে বিলাসবহুল জিনিসপত্র তৈরি করে ইউরোপের বিভিন্ন দেশে তারা বিক্রি করতো, করিয়া প্রচুর পরিমাণ অর্থবিত্তের মালিক হয়। তারা সরকারকে সাহায্য করতে থাকে। এক সময় দেখা গেল যে সরকারকেও তারা নিয়ন্ত্রণ করা শুরু করলো। পরবর্তী সময় দ্বিতীয় চার্লস নামে এক সম্রাট স্বর্ণকারদের এই সমস্ত অর্থবিত্তগুলো বাজেয়াপ্ত করে নেয়। স্বর্ণকারেরা নিঃস্ব হয়ে পড়ে। নিঃস্ব হয়ে পড়লে কি হবে? তারা কিন্তু ব্যাংক ব্যবস্থার কিন্তু গোড়াপত্তন তারা কিন্তু ওই মধ্যযুগের প্রারম্ভের দিকে তারা কিন্তু করে দেয়। পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন মহাজন এই ব্যবসার প্রচলন করতে থাকে। এর মধ্যে আমরা জানি যে তা ইউরোপের বিখ্যাত জগৎ শেঠ সাইলক, জগৎ শেঠ তো ভারতবর্ষের এবং সাইলক হলো ইউরোপের। এরা কিন্তু বিখ্যাত সুদের ব্যবসায়ী, এরা সুদের প্রচলন করতে থাকে। পরবর্তী পর্যায়ে 1157 সালে ব্যাংক অফ ভেনিস নামে প্রথম একটি ব্যাংক হয়। এই ব্যাংকের মাধ্যমে কার্যক্রম শুরু করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো অনেকগুলো ব্যাংকের নাম বলবো পরবর্তী পর্যায়ে, পরবর্তী ক্লাসে। তোমরা এই যতটুকু আমি কাহিনী বললাম, যতটুকু আমি তার ইতিহাস বললাম, তাই এই ইতিহাসগুলো তোমরা ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করবে। বইয়ের মধ্যে অবশ্যই এগুলো ভালোভাবে দেয় নাই। আগের যে পুরাতন বইগুলোর মধ্যে এগুলো ছিল, যে নতুন বইগুলোর মধ্যে খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। যাই হোক, তোমরা এগুলো দেখলেই তার অনুমান করতে পারবে। তাহলে আগামী ক্লাসে আমি বাকিটুকু পড়াবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।